তন্ময়কে দেখেই ভয় কেঁপে উঠল মিশু। শরীরটা কাঁপতে লাগল রীতিমতো। একদিকে পাগলের মতো ভালোবাসা, প্রতারণা, সেই রাতের ভয়াবহ ঘটনা সবকিছু ভেবে শিউরে উঠল ও। এই কাপুরুষটাকে হঠাৎ দেখতে পেয়ে একই সাথে অনেক ধরনের অনুভূতি কাজ করছে। ডুকরে কান্না আসছে, আবার ঘৃণায় ওর গালে থাপ্পড় লাগাতে ইচ্ছে করছে। কিন্তু মিশু জানে ওটা করতে পারবে না ও। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর। তন্ময় হঠাৎ একটু এগিয়ে এসে মিশুর মুখটা এক হাতে ধরতেই জ্ঞান হারিয়ে ঢলে পড়ল মিশু। তন্ময় ওকে ধরে জোরে মিশুর মাকে উদ্দেশ্য করে আন্টি আন্টি বলে ডাকতে শুরু করে দিল। মা ছুটে এসে মেয়েকে এভাবে পড়ে থাকতে দেখে আঁতকে উঠলেন। উনি এসে মিশুকে ধরার চেষ্টা করার আগেই তন্ময় ওকে কোলে নিয়ে পাশের রুমে চলে গেল। আন্টি পিছু পিছু ছুটতে ছুটতে বললেন, কে তুমি? তোমাকে দেখে ও সেন্সলেস হয়ে গেল কেন? তন্ময় মিশুকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, আন্টি আমি তন্ময়। মা নিজেও শিউরে উঠলেন নাম শুনে। এই মুহূর্তে বাসায় ওনার স্বামীও নেই। এই ছেলেটার জন্য একটার পর একটা দুর্ঘটনা ঘটে গেছে। মান সম্মান ধুলায় মিশে যাওয়ার উপক্রম হয়েছিল। সমস্ত ঘটনার উৎস এই তন্ময় থেকেই। আর সে এখন সামনে দাঁড়িয়ে আবার মিশুকে ছুঁয়েও দেখেছে। খুন করে ফেলতে ইচ্ছে করছে। আন্টি রাগ সামলে নিয়ে বিছানায় গিয়ে বসে মিশুর নাম ধরে ডাকতে লাগলেন। তন্ময় বলল, একটু পানি আনুন আন্টি। ওর কিছু হয়নি। তন্ময় পাশেই টেবিলের উপর রাখা গ্লাস থেকে কিছু পানি ছিটিয়ে দিল মিশুর মুখে। আন্টি মিশুর হাতের তলা ও পায়ের তলা মালিশ করছেন। মিতু এসে তন্ময়কে দেখেই আঁতকে উঠল। তন্ময়ের ছবি দেখেছিল ও। মিতুও প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তন্ময় মিশুর পাশে বসে বারবার ডাকতে লাগল, মিশু। খানিক বাদেই চোখ মেলল মিশু। কিন্তু চোখ মেলে সামনে তন্ময়ের মুখ দেখে ভয়েই আর্স্ট হয়ে গেল। মনে পড়ে গেল সেই ভয়াবহ রাতের কথা। একটা ভয়ঙ্কর মুখ সামনে এগিয়ে আসছিল, তার হিংস্র থাবা গ্রাস করে ফেলতে চাইছিল মিশুর কোমল দেহটা। মিশু শিউরে উঠে চিৎকার করে উঠল। তারপর পরই পাশে রাখা বালিশটা নিয়ে নিজের মুখে চাপা দিয়ে বলল, ওকে চলে যেতে বলো। সামনে থাকলে বটি দিয়ে ওর মাথাটা কেটে ফেলব আমি। চলে যেতে বলো ওকে। তন্ময় বলল, মেরে ফেলো আমাকে, তবুও প্লিজ চলে যেতে বলো না। আমি তোমার কাছে মাফ চাইতে এসেছি। তন্ময়ের গলাটা যেন বিষের মতো বিঁধছে। মিশু দুহাতে কান চেপে ধরে বলল, ওকে চলে যেতে বলো কেউ। প্লিজ বলো। আমি ওর মুখ দেখতে চাই না, ওর গলাও শুনতে চাই না। আমার শরীর খারাপ লাগছে। প্লিজ ওকে চলে যেতে বলো। কেঁদে ফেলল মিশু। মিশুর মা তন্ময়ের হাত ধরে টেনে এনে দরজায় দাঁড় করিয়ে বলল, মিশুর যে অবস্থা তুমি করেছিলে তার জন্য ও কোনো দিনও তোমাকে ক্ষমা করবে না। আমিও করব না। কেমন মা তোমাকে পেটে ধারণ করেছিলেন আমি জানি না, তবে সে খুব দুর্ভাগা তোমার মতো সন্তান জন্ম দিয়ে। তন্ময় মেঝের দিকে তাকিয়ে বলল, জানি। আমার মাও আমাকে হয়তো ক্ষমা করবে না। অভিমান করে চলে গেছে। সেজন্যই মিশুর কাছে ক্ষমা চাইতে এসেছি। আন্টি মিশু যেদিন চলে আসে সেদিন রাতেই আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়। মা অনেকক্ষণ কিছু বলতে পারলেন না। নিশ্চুপ হয়ে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, তোমার অনেক কঠিন শাস্তি হয়ে গেছে। এবার চলে যাও। আর হ্যাঁ, মিশুর বিয়ে দিয়েছি। বিয়ের প্রোগ্রাম আর 15 দিন পর। তুমি আর কোনো ঝামেলা করো না। আল্লাহর কাছে মাফ চাও নিজের ভুলের জন্য। তন্ময় অবাক হয়ে বলল, বিয়ে মানে? আন্টি আর কিছুই বলার সুযোগ দিলেন না। তন্ময়কে হাত ধরে বাইরে বের করে দিয়ে বললেন, আমার মেয়েটা এখন সুস্থ আছে বাবা।
ওর মাথা খারাপ হলে খুনোখুনি হয়ে যাবে। তার চেয়ে তুমি চলে যাও। আন্টি ওকে বলুন না আমাকে খুন করতে, তাহলে শান্তি নিয়ে মরতে পারব। আমার মেয়ে তোমার মতো খুনি নয়। কথাটা বলেই আন্টি তন্ময়ের সামনে থেকে চলে গেলেন। মিতুকে বলে দিলেন দরজা লাগিয়ে দেয়ার জন্য। তন্ময় দরজার বাইরে দাঁড়িয়ে কেঁদে ফেলল। খুনি শব্দটা যেন বাবা মায়ের মৃত্যুটাকেই ইঙ্গিত করে বলা। কথাটা শুনে আর কান্না ধরে রাখতে পারল না ও। মাকে বড্ড মনে পড়ছে। আর মায়ের আত্মাও দূর থেকে দেখবে আর কাঁদবে ছেলেকে মানুষ করতে পারেনি ভেবে। মা কি ক্ষমা করবে? মায়ের থেকে ক্ষমা চাইতে হলে আগে মিশুর কাছে ক্ষমা চাইতে হবে। মিশু ক্ষমা না করলে কেউ করবে না। মায়ের আত্মাও শান্তি পাবে না। অনুশোচনায় দগ্ধ হচ্ছে তন্ময়। মিতু এসে দরজা লাগিয়ে দিল। মিতুকে জিজ্ঞেস করল সত্যিই মিশুর বিয়ে হয়েছে কিনা, কিন্তু মিতু কোনো জবাব দিল না। এখন কিভাবে মিশুর সাথে একবার কথা বলা যায়? বিয়ের ব্যাপারটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না ওর। মিশুর বাবা মাকে ও যতটা চেনে, ওনারা এত তাড়াতাড়ি মেয়ে বিয়ে দেবেন না। আর মাত্র এই কয়েকদিনে বিয়ে হওয়ার ও কথা নয়। বাড়ির বাইরে দাঁড়িয়ে রইল তন্ময়। 47 ডুকরে কান্না করেই চলেছে মিশু। মায়ের মুখে শুনেছে তন্ময়ের বাবা মা মারা গেছে। খারাপ লাগছে ওর। কিন্তু এই সময়ে এসেই নিজের ভুলটা বুঝতে পারল ও। ওর আগে কোনো ছেলের সাথে কথাও বলেনি মিশু। সেই মানুষটাকেই ভালোবাসতে চেয়েছিল পাগলের মতো। এখন মেঘালয়কে ছাড়তেও পারবে না। তন্ময় নতুন করে এসে মাথাটা এলোমেলো করে দিতে শুরু করে দিল। তন্ময়কে এই কয়েকদিনে চরম ঘৃণা করেছে মিশু। কিন্তু ওর অনুশোচনায় দগ্ধ হওয়া চেহারাটা দেখে আর রেগে থাকতে পারছে না। মনেমনে ভাবছে, যদি আবারও তন্ময়ের প্রতি ভালোবাসা বেড়ে যায়, তাহলে মেঘালয়ের কি হবে? মেঘালয়কেও ভালোবাসতে আরম্ভ করেছে ও। এদিকে তন্ময় এসে কোনো দোটানায় ফেলে দিল ওকে। জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে এখন। পাগলের মতো কাঁদতে লাগল মিশু। মেঘালয় ফোন করলে মিতু রিসিভ করে সবকিছু বলে দিল। সবটা শুনে বুকটা ধক করে উঠল মেঘালয়ের। তন্ময় নিজের ভুল বুঝতে পেরে ফিরে এসেছে। তার মানে মিশু এখন ওর হয়ে যাবে। মেঘালয় আপন মনেই বলল, যেহেতু আমাদের মধ্যে এখনো ভালোবাসা হয়নি, কাজেই তন্ময় একবার মাফ চাইলেই মিশু সবকিছু ভুলে গিয়ে ওকেই আপন করে নেবে। কারণ তন্ময় ওকে অনেক ভালোবাসা দেখিয়েছিল। অবশ্যই আমার চেয়ে বেশি ভালোবাসা দেখিয়েছে। তাহলে মিশু যদি তন্ময়ের সাথে চলে যায়? আমি মানতে পারছি না এটা। বুকটা চিনচিন করছে মেঘালয়ের। একটা অজানা ব্যথা এসে ভর করেছে বুকে। অথচ এর আগে কখনো এমন হয়নি। শুধু একটা কথাই বারবার মনে হচ্ছে, আমি তো মিশুকে বলেছি আমি এখনো তোমাকে প্রিয়জনের মতো ভালোবাসতে পারিনি। তার মানে তন্ময় একবার ভালোবাসি বললেই মিশু ওর হয়ে যাবে। মিশু তো বলেছে 10 দিন পর যদি ভালোবাসা না হয় তাহলে আর কখনো আসবে না। এখন যদি তন্ময় ওকে কেড়ে নিয়ে যায়? এটা কিছুতেই হতে পারে না। বুকের চিনচিনিটা বাড়ছে। একটা সেকেন্ডও স্থির হয়ে থাকতে পারছে না মেঘালয়। ছুটে চলে যেতে ইচ্ছে করছে মিশুর কাছে। কিন্তু এত দূরত্বের পথ এখনই যাওয়াও অসম্ভব। ফ্লাইট এত রাতে আছে কিনা কে জানে, আর টিকেটও পাওয়া যাবে না। তাহলে? কিন্তু একটা কথা মেঘালয় কিছুতেই বুঝতে পারছে না, মিশুকে যদি ভালো নাই বাসবে তবে এরকম ছটফট লাগছে কেন? অন্য একজন পুরুষের আগমন সত্যিই যন্ত্রণা ধরিয়ে দিয়েছে। আর সাথে হারানোর ভয়টাও পেয়ে বসেছে। ভালোই বাসে না তাহলে হারানোর ভয় কেন? উফফ, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ভালোবাসি কিংবা নাই বাসি, মিশু আর কারো হতে পারে না।
আপন মনেই বলতে বলতে দেয়ালে মাথাটা বাড়ি দিল মেঘালয়। এমন সময় মৌনি ওকে দেখতে পেয়ে ছুটে এসে বলল, ভাইয়া তুই এমন করছিস কেন? মাথাটা দেয়ালে আঘাত করছিস কেন? কি হয়েছে তোর? মিশুকে আর কেউ ভালোবাসবে না, শুধু আমি বাসব। মিশু শুধু আমার, ওকে অন্য কেউ ছুলে আমি তাকে খুন করে ফেলব। এসব বলছিস কেন? ওকে শুধু আমি কোলে নেব, অন্য কেউ কেন নেবে? আমি ওই কুত্তার বাচ্চাকে মেরে ফেলব। আমার মিশুকে কোলে নেয়ার সাহসও কে দিল? মিশুর শরীরের প্রত্যেকটা লোমকূপও আমার। মৌনি হা হয়ে তাকিয়ে আছে। হঠাৎ কি হলো মেঘালয়ের? এমন করছে কেন? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কে কোলে নিল আবার? মেঘালয় রেগে বলল, চুপ, ওকে কেউ ছোবে না, আমি সহ্য করতে পারব না। মৌনি আমি এক্ষুনি ওর কাছে যেতে চাই। প্লিজ কি করব বল? মিশুর কাছে। মেঘালয় সবকিছু খুলে বলল মৌনিকে। সবটা শুনে মৌনি বলল, তুই এখনই ড্রাইভারকে নিয়ে বেরিয়ে পড় ভাইয়া। বাসে গেলে সকাল হয়ে যাবে, গাড়িতে গেলে আশা করি শেষ রাতে পৌঁছাতে পারবি। ওকে, ভাইয়ার জন্য দোয়া করবি। মৌনি মেঘালয়ের চুলগুলো এক হাতে ঠিক করে দিয়ে বলল, এত ভালোবেসে ফেলেছিস? মেঘালয় নিজেও অবাক হয়ে গেল একটু আগে করা পাগলামিগুলোর কথা ভেবে। মুচকি হেসে বলল, জানি না রে, তবে এটুকু বুঝতে পারছি, মিশু পাগলিটা আমার হৃদমোহিনী, আমার কলিজাটা। পিচ্ছিটাকে আর কেউ কোলে নিলে আমি প্রলয় ঘটিয়ে ছাড়ব। মৌনি হেসে বলল, পাগল ভাই আমার, সাবধানে থাকবি কেমন? অবশেষে দ্রুত বেরিয়ে পড়ল মেঘালয়ে। সম্পর্কের মাঝে কাঁটা ঢুকে পড়েছে, ব্যথা হওয়ার আগেই কাঁটা উপড়ে ফেলে দিতে হবে। মিশুকে ফোনে পাওয়া যাচ্ছে না, বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে মেয়েটা। সকালেই তো চলে গেল, অথচ রাত হতে না হতেই বুকটা ফাঁকা হয়ে যাচ্ছে। দ্রুত পৌঁছাতে হবে ওর কাছে। 48। জানালায় ঠকঠক শব্দ শুনে মিশু জানালা থেকে পর্দা সরাতেই দেখতে পেল তন্ময় দাঁড়িয়ে আছে। মেজাজ বিগড়ে গেল মিশুর। নিজেকে সামলে নিয়ে বলল, চলে যাও এখান থেকে, দয়া করে আর কখনো এসো না। তন্ময় হাত জোর করে অনুরোধ করল একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মিশু কিছুতেই ওর কথা শুনতে চাইল না। জানালায় পর্দা টেনে নিয়ে শুয়ে পড়ল। মিনিট 10 পর কৌতূহলবশত পর্দাটা সরাতেই কাচের ভেতর দিয়ে দেখতে পেল তন্ময় এখনো দাঁড়িয়ে আছে। বুকটা ব্যথা করছে মিশুর। তন্ময়কে কিছু কথা স্পষ্ট করে জানিয়ে দেয়া দরকার। কথাগুলো না বললে সে এখানেই দাঁড়িয়ে থাকবে। আর কিছু কথা তন্ময়কে বলাটা উচিত। অনেক কিছু ভেবে বিছানা ছেড়ে উঠে পড়ল ও। জানালা খুলে তন্ময়ের দিকে তাকাল। মিশুকে জানালা খুলতে দেখে তন্ময় চমকে উঠল। পিছন ফিরতেই মিশু ওকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে, কিন্তু আমি বাইরে গেলে আর কেউ দেখে ফেললে বাজে ব্যাপার হয়ে যাবে। গ্রামের লোকজন অনেক খারাপ ভাববে। আমি দরজা খুলে দিচ্ছি, ভেতরে এসে সোজা ছাদে চলে যাবা। আমি আসছি। আচ্ছা মিশু, বাড়াবাড়ি করার চেষ্টা করবে না একদম। কথা বলা শেষ হলে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। মিশু মেইন দরজা খুলে তন্ময়কে ভেতরে আসতে বলল। তন্ময় ভেতরে প্রবেশ করে সোজা ছাদে চলে গেল। মিশু গায়ে একটা চাদর জড়িয়ে ধীরে হাঁটতে হাঁটতে ছাদে উঠে এলো। তন্ময় মিশুকে দেখে নিজেকে সামলাতে পারল না। দ্রুত রীতিমতো ছুটে এসে জড়িয়ে ধরল মিশুকে। হতবাক হয়ে গেল মিশু। এটা ও কিছুতেই আশা করেনি। তন্ময়ের বুকের সাথে মাথাটা ঠেকতেই অস্থির লাগতে শুরু করল।
এরকম করলে তো ফুটবল হয়ে পড়বে ও। তার চেয়ে যে কথাগুলো বলতে এসেছে সেগুলো বলা উচিত। মিশু নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করতেই তন্ময় আরো জোরে বুকে চেপে ধরল। মিশুর পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। যন্ত্রণার আগুনে দগ্ধ হতে হতে আর বোধহয় কিছুই অবশিষ্ট নেই। তন্ময়কে এখনই চলে যেতে বলতে হবে। তন্ময় মিশুকে বুক থেকে সরিয়ে দাঁড় করিয়ে দুহাতে ওর মুখটা ধরে ফেলল। মিশু সমানে চেষ্টা করল তন্ময়ের হাত সরানোর, কিন্তু পারছে না। গলা দিয়ে শব্দও বের হচ্ছে না। চোখ বন্ধ করে নিজেকে শক্ত করার চেষ্টা করল। তন্ময় মিশুর চোখ মুছে দিয়ে বলল, কাঁদবে না তুমি আর। মিশু অনেক চেষ্টা করছে নিজেকে শক্ত করার, কিন্তু পারছে না। ক্রমাগত ফুটবল হয়ে পড়ছে। মনে ভাবল, এটা অন্যায় হচ্ছে। আমি মেঘালয়কে ঠকাতে পারব না। আমাকে শক্ত হতেই হবে। অনেক কষ্টে বলল, একটু ছাড়ো তো, আমি এখনই আসছি। তন্ময় মিশুকে ছেড়ে দেওয়ার পর এক দৌড়ে মিশু নিচে চলে গেল। বাথরুমে গিয়ে চোখ দুটো বন্ধ করে মনে মেঘালয়ের কথা মনে করার চেষ্টা করল। মেঘালয় মিশুকে শিখিয়েছে কিভাবে আত্মসম্মান বজায় রাখতে হয়। দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে হবে। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিল। তারপর ছোট বোন মিতুকে ডেকে বলল ছাদের দরজার কাছে থাকতে, যাতে তন্ময় উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করলে মিতু এগিয়ে আসতে পারে। মিতুকে পাঠিয়ে দিয়ে মিশু চলে গেল রান্নাঘরে। ওর চেহারায় যেন আগুন ঝরছে। বটিটা হাতে নিয়ে অগ্নিমূর্তি ধারণ করে ছাদে চলে এলো। বটি হাতে মিশুকে দেখে তন্ময় অবাক হয়ে বলল, এ কি? এটা কেন? আর একবার আমাকে টাচ করলে খুনোখুনি হয়ে যাবে। এই দিনটার অপেক্ষায় ছিলাম যেদিন তোমার মুখোমুখি হতে পারব। কয়েকটা কথা তোমাকে বলা দরকার। তন্ময় বিস্ময় কিছুই বলতে পারল না। কয়েকদিন আগে যে মিশুর সাথে দেখা হয়েছে, একটু আগে যে মিশুকে জড়িয়ে ধরেছে, সেই মিশুর সাথে এই মিশুর আকাশ পাতাল পার্থক্য। এই অগ্নিমূর্তি ধারণ করা কিভাবে সম্ভব? তাও আবার বটি হাতে। অদ্ভুত লাগছে। গলার স্বরেও দৃঢ়তা, যেন হঠাৎ করেই মিশুর বয়স অনেক বেড়ে গেছে। এটা সত্যিই মিশু তো? মিশু বলল, আমাকে যে অপমান তুমি করেছ তার ক্ষমা হয়, কিন্তু তোমার জন্য আমার সম্মান যেভাবে নষ্ট হতে যাচ্ছিল আর আমি যে পরিমাণ মানসিক যন্ত্রণা ভোগ করেছি তার জন্য তোমার ক্ষমা হয় না। তন্ময় অবাক হয়ে বলল, কি হয়েছে বলো তো? তোমাকে ফিরিয়ে দিয়েছি বলে আমি অনুতপ্ত। কিন্তু তার জন্য এভাবে কেন বলছো? আমি তোমাকে অপমান করেছি মানছি, কিন্তু তোমার সম্মান কেন নষ্ট হবে? মিশু রেগে বলল, জানো না, অন্তত আমার সাথে এরকম ন্যাকামি করো না। মিশু প্লিজ বলো কি হয়েছে? আন্টিও বলল তোমার আর তাদের সম্মানের কথা। এলাকার লোকরা কি জানে তুমি আমার কাছে গিয়েছিলে? ঠিক কি হয়েছিল? এলাকায় তো রীতিমতো প্রলয় ঘটে গেছে। আর আমার জীবনে তোলপাড়। মানে? খুলে বলবে প্লিজ? তুমি কি সত্যিই কিছু জানো না? তুমি সেদিন আমাকে রাস্তায় ফেলে যাওয়ার পর আমার সাথে কি কি ঘটে গেছে জানো না তুমি? তন্ময় অবাক হয়ে বলল, না তো। সেটাই তো জানতে চাইছি। বলবে প্লিজ? আমি তো তোমাকে রেখে সোজা আমার এক বন্ধুর বাসায় চলে যাই। পরের দিন ফোন আসে আব্বু আম্মু হসপিটালে। আর তারপর বাসায় যাই ওদের লাশ নিয়ে। এই কয়েকটা দিন আমি অনুতপ্ত হতে হতে শেষ হয়ে গেছি মিশু। মিশুর এবার অবাক হওয়ার পালা। একটু থমকে গিয়ে বলল, তার মানে তুমি জানো না? তন্ময় একটু এগিয়ে এসে বলল, জানি না। বলো কি হয়েছে? মিশু এক হাতে নিজের কপালে হাত রেখে একটা ঢোক গিলল। তন্ময়ের তেমন দোষ দেয়া যায় না।
জীবনে কেমন খেলা খেলল ওর সাথে। মাত্র কয়েকদিনের ব্যবধানে এত কিছু ঘটে গেল। মেঘালয় জীবনে না আসলে আজকে তন্ময় নতুন করে বাঁচতে শিখত। কিন্তু যে মেঘালয় মিশুকে নতুন করে বাঁচতে শিখিয়েছে তাকে ছেড়ে আসা কিছুতেই সম্ভব না। সেটা করতে মিশুর বিবেকে বাঁধবে। কোত্থেকে কি যে হয়ে গেল। তন্ময় উন্মুখ হয়ে চেয়ে আছে মিশুর দিকে। জানতে চাইল কি ঘটেছে মিশুর সাথে। মিশু বলতে আরম্ভ করল, তুমি আমাকে ফেলে চলে যাওয়ার পর আমি হঠাৎ বড় ধরনের ধাক্কা খেয়ে যাই। বারবার ফোন দিচ্ছিলাম কিন্তু বন্ধ পাচ্ছিলাম। অনেক স্বপ্ন নিয়ে তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম, সব স্বপ্ন এভাবে তুচ্ছ হয়ে যাবে ভাবিনি। তুমি আমাকে ঠকাবে সেটা বিশ্বাস করা শক্ত ছিল আমার জন্য। আমি অসংখ্যবার ফোন দিই কিন্তু ব্ল্যাকলিস্টে রেখে দিয়েছিলে। কখনো ব্ল্যাকলিস্ট, কখনো বন্ধ। আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল। বাধ্য হয়েই তোমার বাসার অ্যাড্রেস অনুযায়ী চলে যাই। তুমি জানো না এসব? তন্ময় অবাক হয়ে শুনছিল। এবার বলল, আমি সত্যি জানি না তুমি আমার বাসায় গিয়েছিলে। আমি তোমার নাম্বার ব্ল্যাকলিস্টে রেখে আমার ফ্রেন্ডের বাসায় চলে যাই। আমি ভেবেছিলাম তুমি বাসায় চলে এসেছ। মিশু বলল, আমি বাসায় আসিনি। এক পা তোলার মতো শক্তি আমার ছিল না। যে মেয়েটা কেবলমাত্র তোমার ভরসাতেই এতদূর থেকে ঢাকায় গিয়েছে তাকে ফেলে তুমি চলে গেলে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমার পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল। কথা বলার শক্তিটাও পাচ্ছিলাম না। শুধু বারবার ফোন দিচ্ছিলাম তোমার নাম্বারে। তোমাকে না পেয়ে তোমার বাসায় চলে যাই। তারপর মিশু থেমে গেল। তন্ময় কৌতূহলী চোখে তাকিয়ে আছে। তারপর কি হলো? মিশু আবারও বলতে শুরু করল, আমি দারোয়ানকে তোমার কথা বলার পর উনি তোমাকে ডাকতে চলে গেল। এরপর একটা ছেলে এসে বলল, তন্ময় রুমে আছে, আসেন আমার সাথে। ছেলেটার নাম ছিল সম্ভবত সেলিম। তোমার ফ্রেন্ড। তন্ময় চেঁচিয়ে উঠে বলল, সেলিম? ও আমার ফ্রেন্ড না। ও তো আমার এক বড় ভাইয়ের ফ্রেন্ড। আমাদের ফ্ল্যাটের বড় ভাইয়ের কাছে আসতো মাঝে মাঝে ড্রিঙ্কস করতে আর মাঝে মাঝে মেয়ে নিয়ে আসতো। ও তোমাকে রুমে ডেকে নিয়ে গেছে আমার কথা বলে? ও মাই গড, আমি আবার সেদিন বড় ভাইকে কল দিয়ে বলেছিলাম তোমাকে রংপুর পাঠিয়ে দিয়েছি। ব্রেকআপ করছি আর আমি ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। এই জন্যই ওরা সুযোগটাকে কাজে লাগিয়েছে। তারপর কি হলো? মিশু কিছুক্ষণ তন্ময়ের দিকে তাকিয়ে রইল নিশ্চুপ হয়ে। ব্যাপারটা এরকম সেটা মিশুও জানত না। আজ সব পরিষ্কার হয়ে গেল। ডুকরে কান্না করতে ইচ্ছে করছে ওর। তন্ময় এগিয়ে এসে জানতে চাইল, তারপর কি হলো? ওরা তোমার সাথে বাজে আচরণ করেনি তো? ওরা তো ড্রাগস নেয়। তোমাকে খারাপ কিছু বলেছে? মিশুর গলা বন্ধ হয়ে গেছে। সে রাতের ভয়ঙ্কর কথাগুলো মনে করতে গেলে পাগল হয়ে যাবে ও। চোখ বেয়ে জল পড়তে লাগল টপ টপ করে। তন্ময় বারবার জানতে চাইল ওরা খারাপ কিছু বলেছে কিনা। মিশু বলল, শুধু কি বলা? সেলিম নামের ছেলেটাকে কে যেন নাম ধরে ডাকছিল তখন ওর নামটা শুনতে পাই। আমি ভাবছিলাম এ নামে তোমার তো কোনো ফ্রেন্ড নেই। সেই মুহূর্তে ও বলল তুমি ছাদে আছো, সে গিয়ে রুমে পাঠিয়ে দিবে। এরপর রুমে এক বিশালদেহী ভয়ঙ্কর লোককে ঢুকিয়ে দেয়। লোকটার হিংস্র থাবা আমার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইছিল। ধর্ষণের পর কেন কোনো মেয়ে মারা যায় সেদিনই বুঝতে পেরেছি। ওই লোকটা আমার উপর হিংস্র পশুর মতো আক্রমণ করেছিল। আর বলতে পারল না, ডুকরে কেঁদে উঠল মিশু। তন্ময় ধপ করে বসে পড়ল। মিশুর সাথে এরকম বাজে কিছু ঘটবে এটা ও ভাবতেও পারেনি।
মিশু যে ওর বাসায় চলে যাবে এটাও কল্পনা করেনি। ওই ছেলেগুলোর জন্য বহুবার ফ্ল্যাট বদলাতে চেয়েছিল কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আজ ওরাই মিশুর সাথে এরকম কিছু করবে তন্ময় দুঃস্বপ্নেও ভাবেনি। বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। মিশু চোখ মুছে বলল, আমার কোনো ক্ষতি হয়নি। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। সেই মুহূর্তে কোত্থেকে আমার শক্তি এলো জানি না, আমি ওই লোকটার লিঙ্গ বরাবর জোরে লাথি বসিয়ে দিই। তারপর ছুটে পালিয়ে আসি। এরপরের অধ্যায় আরও অকল্পনীয়, যেটা তুমি আমি কেউ কখনো কল্পনাও করিনি। তন্ময় মাথায় হাত দিয়ে বসে আছে। চোখ দিয়ে পানি পড়ছে ওর। কথা বলার মতো অবস্থা নেই। নিজেকে আজ সত্যিই খুব অপরাধী মনে হচ্ছে। মিশু বলল, আমার পিরিয়ড চলছিল। পাগলের মতো ছুটতে ছুটতে এসে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর আমার সাথে কি কি ঘটেছে আমার স্পষ্ট মনে নেই। এরপরের ঘটনাগুলো আবছা মনে আছে। চোখ মেলে দেখি আমার সামনে অনেকগুলো ছেলেমেয়ের মুখ উপর হয়ে আছে। সবচেয়ে সুন্দর মেয়েটা আমাকে তুলে ধীরে ধীরে রাস্তার পাশে এনে বসায়। আর সবচেয়ে সুন্দর দেখতে ছেলেটা সবার সামনে আমাকে কোলে নিয়ে সিএনজিতে তোলে। পাগলের মতো ছুটেছিলাম বলে পিরিয়ডের ব্লাড জামা পাজামায় মাখামাখি হয়ে গিয়েছিল। সেই অবস্থায় ওই মানুষটা আমাকে কোলে নিয়ে সিএনজিতে তোলে। ওর বোন অর্থাৎ সেই সুন্দর মেয়েটা আমার প্যাড বদলে দেয়। আমি তো ভেবেছিলাম মানুষ রূপী কোনো ফেরেশতা। নয়তো যেখানে ছেলেরা মেয়েদের এসব নিয়ে হাসাহাসি করে সেখানে ওরা কত ভালো সবাই। সেই সুন্দর মানুষটা আমাকে খাবার খাওয়ায়, আমার হাত পা মালিশ করে দেয়। আমাকে নিয়ে হসপিটালে যায়, সেখান থেকে আবার কমলাপুর রেলওয়ে স্টেশনে এনে কোলে করে ট্রেনে তোলে। আমার একদমই হুঁশ ছিল না। একটু পরপর শুধু চোখ মেলে টের পাচ্ছিলাম এরকম কিছু ঘটছে। ওষুধ খাওয়ার পরপরই সেই মানুষটা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আমার ঘুম ভাঙে ট্রেনে, তখনও সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এত সুন্দর কোনো মানুষ কিভাবে হতে পারে আমি এখনো ভেবেই পাই না। তন্ময় অবাক হয়ে শুনছিল। এবার বলল, ওই মানুষটা সত্যিই দেবদূত হয়ে এসেছিল। এমন মানুষও আছে আমার জানা ছিল না। তাকে হাজারো স্যালুট। এই সুন্দর মানুষটা আর ওই মেয়েটার সাথে আমার পরিচয় করিয়ে দিতে পারবা? ওদের সালাম জানাতে চাই আমি। আমার মিশুকে বাঁচিয়েছে ওরা। মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই সুন্দর মানুষটা হচ্ছে এখন আমার স্বামী মেঘালয় আহমেদ আর সেই মেয়েটা আমার ননদ মৌনি। তন্ময় আতকে উঠে বলল, কি? আন্টি যা বলেছে সেটাই তাহলে ঠিক? মানুষটা তোমাকে একেবারে বিয়ে করে নিল? মিশু মাথা ঝাঁকিয়ে বলল, বিয়েটাও একটা গল্প ছিল। মানুষটা যেমন ভালো তেমনি অনেক বেশি স্মার্ট আর অনেক বেশি আকর্ষণীয়। সে আমাকে কখনোই বিয়ে করতে চায়নি আর আমিও চাইনি। এমনকি দুই পরিবারের কেউই চায়নি। প্রকৃতি চেয়েছিল তাই এক্সিডেন্টলি বিয়েটা হয়ে গেছে। আমি চেয়েছিলাম ওনাকে ছেড়ে দিতে, কিন্তু উনি বলেছিলেন বিয়েটা যখন হয়েই গেছে তখন দায় এড়ানোর কোনো মানেই হয় না। তন্ময় বলল, কি বলছো এসব? মাত্র কয়েকদিনের মধ্যেই এত কিছু হয়ে গেল। কিন্তু শুধু দায়বদ্ধতা থেকেই কি আজীবন থাকা যায়? তুমিও মেনে নিলে? মিশু গর্বের সাথে বলল, মেঘালয়কে দেখলে দেখতেই ইচ্ছে করে, কথা বললে ওর কথাই শুনতে ইচ্ছে করে, যার স্পর্শ পেয়ে পাগল হয়ে গেছি আমি। ওই মানুষটাকে আমি ভালোবেসে ফেলেছি, ইনফ্যাক্ট পাগলের মতোই ভালোবাসতে চাই। আল্লাহ তাকে আমার চরম বিপদের মুহূর্তে পাঠিয়েছে, যেভাবেই হোক আমাদের জুটি বেঁধে দিয়েছেন। সেই সৌভাগ্যকে আমি আর পায়ে ঠেলে দিতে পারব না। একটা কথা কি জানো তন্ময়? স্মার্টনেস শুধুমাত্র আউটলুক দিয়ে হয় না,
স্মার্টনেসের নতুন সংজ্ঞা আমি জেনেছি আমার মেঘালয় আর মৌনি আপুর কাছ থেকে। তোমার দেয়া আঘাতটা আমি ভুলেই গিয়েছিলাম। তুমি এসে আর দয়া করে আমার জীবনটাকে শেষ করে দিও না। দোহাই লাগে, তুমি চলে যাও। আর কোনো দিনও যোগাযোগ করার চেষ্টাও করো না। মেঘালয়ের কথা বলতে বলতে মিশুর চোখে মুখে এক ধরনের প্রসন্নতা ফুটে উঠেছিল। তন্ময় মুগ্ধ হয়ে দেখছিল শুধু। মিশু সুখী হলে আর বাধা দিতে চায় না ও। মেয়েটা অনেক ঝড় সামলে উঠেছে, আর কোনো ঝড় যেন না আসে। তন্ময় মিশুর পায়ে হাত রেখে বলল, মাফ করে দিও আমাকে। মিশু দ্রুত পা সরিয়ে নিয়ে বলল, কি করছো? প্লিজ এরকম করো না। আমি আর কখনো আসব না, যোগাযোগও করব না। তুমি সুখী হও সেটাই আমাকে সুখ দেবে। আমি না হয় দূর থেকেই আমার পাপের প্রায়শ্চিত্ত করব। মিশু বলল, তন্ময়, কেউ ভালোবাসলে তাকে অপমান করতে হয় না। আমি শট, আমি গাইয়া এসব বলে তুমি আমাকে ছেড়ে দিয়েছ। আমি গ্রামে জন্মেছি, এটা কোনো অপরাধ হতে পারে না। আর আমার উচ্চতা আল্লাহ আমাকে দিয়েছেন। জন্মের উপর কারো হাত থাকে না। জানো মেঘালয় কি বলে? ওর হাইট প্রায় 6 ফুট। অথচ ও আমাকে বলে, মিশু তুমি আমার কাছে একটা ফুটফুটে পুতুলের মতো, যাকে কোলে বসিয়ে আদর করা যায়। খাটো মেয়েদেরকে বুকে জড়িয়ে ধরলে অনেক আরাম লাগে। আর আমি স্মার্ট বলে ও আমাকে ছেড়ে যায়নি, বরং আমাকে শিখিয়েছে স্মার্টনেস কি। জানো মেঘালয় একজন সত্যিকার মানুষ। আমি খুব ভাগ্য করে ওকে পেয়েছি। তন্ময়ের আর বলার মতো কিছু নেই। মিশুকে ফিরিয়ে দেয়াটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, সেটা স্বীকার করে সেখান থেকে চলে গেল। হাত থেকে বটিটা ফেলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল মিশু। আজ সমস্ত কনফিউশন, সমস্ত রাগ অভিমানের অবসান ঘটেছে। তন্ময়কে যা যা বলতে চেয়েছিল সব বলতে পেরেছে। আর মেঘালয়কে নিয়ে থাকা সমস্ত কনফিউশনও দূর হয়ে গেছে। এখন তো ইচ্ছে করছে বিয়ের দিনটা যেন দ্রুত এগিয়ে আসে। মেঘালয়কে দেখতে বড্ড ইচ্ছে করছে। ছাদে দাঁড়িয়ে প্রাণভরে নিঃশ্বাস নিতে লাগল মিশু। তন্ময় রাস্তায় এসে একবার ছাদের দিকে তাকাতেই মিশু হাত নেড়ে বিদায় দিল। তন্ময়ও হাসি মুখে বিদায় জানিয়ে চলে গেল। উফফ, কি যে শান্তি লাগছে। অনেক দিন পর খুব শান্তি লাগছে মিশুর। আকাশের দিকে তাকিয়ে বলল, মিস ইউ মেঘালয়। 10 দিন ফোন দিতে বারণ করেছি, কিন্তু আমি নিজেই তো 10 দিন থাকতে পারবো না। রিয়েলি মিস ইউ। বড্ড সুখ সুখ লাগছে আমার। এই সুখের সময়ে যদি সকালে ঘুম থেকে উঠেই তোমাকে দেখতে পেতাম, যদি সম্ভব হতো। হুট করে চলে আসতে যদি, আমার মতো খুশি আর কেউ হতো না। আসবে মেঘমনি তোমার মিশুর কাছে। 49। সারারাত খুব ভালো ঘুম হলো মিশুর। রাতে কোলবালিশ জড়িয়ে ধরে দুশ্চিন্তামুক্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। শেষ রাতে হঠাৎ কারো হাতের উষ্ণ স্পর্শে ঘুমটা ভেঙে গেল। কোলবালিশটা কত ভালো, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এরকম কোলবালিশ সবসময় দরকার। মিশু দুহাতে শক্ত করে ঝাপটে ধরল বালিশটাকে। কোলবালিশও তার এক হাতে চুলে হাত বুলাতে বুলাতে অন্য হাতে জড়িয়ে ধরল মিশুকে। বাহ, কোলবালিশ জড়িয়ে ধরতে শিখেছে। মিশু দুহাতে ঝাপটে ধরতে ধরতে গাঢ় ঘুমে তলিয়ে যাচ্ছিল। এমন সময় কপালে আলতো চুমুর স্পর্শ পেয়ে আচমকা ঘুম পালিয়ে গেল। কোলবালিশ চুমু খেতেও শিখে গেছে। কিভাবে সম্ভব? চোখ মেলে তাকালো মিশু। মেঘালয়কে দেখে চোখ দুটো বড় বড় হয়ে গেল ওর। খুব কাছ থেকে মেঘালয়কে তাকিয়ে থাকতে দেখে রীতিমতো হা হয়ে গেল। মেঘালয় এসেছে। এটা স্বপ্ন নয় তো? মিশুর নিজের নখে নিজেই কামড় দিয়ে লাফিয়ে উঠল। ব্যথা পেয়েছে।
তার মানে স্বপ্ন নয়। মিশু চোখ কচলাতে কচলাতে বিছানার উপর উঠে বসল। অনেকটা থমেরে তাকিয়ে রইল মেঘালয়ের দিকে। কিন্তু মেঘালয়কে গতকালই ঢাকায় রেখে এসেছে ও। তবে সে কিভাবে এসে হাজির হল? মেঘালয় হাসতে হাসতে ভ্রু দুটো নাচিয়ে বলল, সারপ্রাইজড। আপনি কোত্থেকে এলেন? ঢাকা থেকে। এত রাতে? আপনি রওনা দিয়েছেন কখন? মিতু ফোন দিয়ে বলল, তন্ময় এসেছে। তোমাকে ফোনে পাচ্ছিলাম না। আমার বউকে কেউ তুলে নিয়ে যাবে আর আমি বসে বসে দেখব? মজা পেল মিশু। মেঘালয়ের চুলগুলো এলোমেলো হয়ে আছে। খুবই দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে ওকে। চোখ দুটো ফুলে আছে। একদিনেই এই অবস্থা? মনে মনে বলল, এত টান। আমিও ডাকলাম আর তুমিও চলে এলে। কিন্তু মুখে বলল, আপনি তো আমাকে এখনো ভালোই বাসতে পারেননি। এত কষ্ট করে আসার কি দরকার ছিল? মেঘালয় বলল, না আসলেই বুঝি খুশি হতে? মেঘালয়ের গলার স্বরে এক ধরনের রাগ মিশে আছে। বেশ মজা লাগছে মিশুর। ওকে আরেকটু জ্বালানোর জন্য বলল, তা জানি না। কিন্তু কে আমাকে বেশি ভালোবাসে সেটা বুঝতে সুবিধা হতো। ভ্রু কুঁচকে মেঘালয় জিজ্ঞেস করল, মানে তন্ময় তো নিজের ভুল বুঝতে পেরেছে। আর ছেলেটা আমাকে অনেক বেশি ভালোবাসে। আপনি যেহেতু এখনো বাসেন না, কাজেই আমার তন্ময়কে নিয়েও একবার ভেবে দেখা উচিত। মেঘালয় ভয়াবহ রেগে গেল। কিন্তু মুখে রাগ দেখাতে পারল না। মিশু তাকিয়ে দেখে মেঘালয়ের চোখে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। মুখ টিপে হেসে ও বলল, আজীবন একসাথে থাকতে হবে। সবকিছুর আগে একবার ভেবেচিন্তে তারপর ডিসিশন। মেঘালয় হাত বাড়িয়ে মিশুকে বুকে টেনে নিয়ে বলল, কিসের ডিসিশন? আমি তোমার হাজবেন্ড। আমার সামনে এই কথা বলার আগে বুকটা একবার কাঁপল না? কথা বলার সময় কি কাঁপে তাও জানেন না দেখছি। ঠোঁট কাঁপে, ঠোঁট, অন্য কিছু নয়। মেঘালয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মিশুর চোখের দিকে। মিশুর চোখে হাসির ঝিলিক। ঠোঁটে দুষ্টুমি হাসি মিশে আছে। মেঘালয় রাগবে নাকি হাসবে বুঝতে পারল না। মিশুর আঙুলের ফাঁকে আঙুল রাখতে রাখতে বলল, মেরে হাড্ডি গুঁড়া করে দিব। খুব বাজি হয়ে গেছ। সে কি? আপনি আমাকে মারবেন? তন্ময় বলেছিল কোনো দিনও আমার গায়ে হাত তুলবে না। হাত তুলবে কোত্থেকে? হাত থাকলে তো তুলবে। আমার বউকে কেড়ে নিয়ে গেলে আমি হাত রাখব নাকি? মিশু মেঘালয়ের সামনে বসে বলল, খুব তো আমার বউ করছেন। বউয়ের জন্য কি এনেছেন শুনি? মেঘালয় আমতা আমতা করে বলল, না মানে এত দ্রুত গাড়ি টেনে এনেছি যে কিছুই আনতে পারিনি। হা। আর তন্ময় আমাকে বলতো যতবার বাইরে যাবে ততবারই আমার জন্য চকোলেট, আইসক্রিম, বিস্কুট টিস্কুট নিয়ে তবেই বাসায় ফিরবে। হাউ কিউট। মেঘালয় তেলে বেগুনে জ্বলে গেল। তন্ময়ের নাম নিয়ে বারবার খেপানো হচ্ছে। কিন্তু মিশুর মনে তন্ময়ের জন্য একটু জায়গা ফাঁকাই ছিল, সেটা মেঘালয় জানে। নয়তো গত রাতে ওভাবে সেন্সলেস হয়ে পড়ত না। মেঘালয়ের ফোনও রিসিভ করেনি ও। এতটাই হতাশায় পড়ে গিয়েছিল। তাহলে কি এখনো তন্ময়কে ভালোবাসে ও? কৌতূহল দমিয়ে রাখতে না পেরে প্রশ্ন করেই বসল মেঘালয়, তুমি কি এখনো তন্ময়কে ভালোবাসো মিশু? মিশু দুষ্টুমি করে বলল, জানি না। জানো না মানে? সত্যি করে বলো তো তুমি এখনো ওর কাছে যেতে চাও কিনা? যদি বলি চাই? থমকে গেল মেঘালয়। অনেকক্ষণ কথা বলতে পারল না। মেঝের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, আমি তোমাকে ছেড়ে দিব। বুকটা চিনচিন করে উঠল মিশুর। এই কথাটা শুনলেই বুক ফেটে কান্না আসতে চায়।
কিছুতেই সহ্য করা যায় না। মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে দেখল কত মায়া নিয়ে তাকিয়ে আছে ও। যদি ছেড়েই দেবে তাহলে এত কষ্ট করে কি এতটা পথ পাড়ি দিয়ে চলে আসতো? মিশু একটু হলেও বোঝে। মিশু চোখে চোখে প্রশ্ন ছুড়ে দিল, ভালোবাসেন খুব তাই না? মেঘালয় চোখে চোখে উত্তর দিল, হুম। আর কখনো এরকম কথা দুঃস্বপ্নেও বলবা না বলে দিলাম। আচমকা মেঘালয়কে জড়িয়ে ধরল মিশু। দুহাতের বন্ধনে শক্ত করে ধরার চেষ্টা করল। মেঘালয়ও পাগলের মতো মিশুর মাথাটা বুকে চেপে ধরে রইল, যেন বুকের সাথে পিষে ফেলতে চাইছে। মিশুকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলতে পারলে তবেই বোধহয় সুখ লাগবে। খুব আপন করে নিতে ইচ্ছে করছে মেয়েটাকে। কতটা আপন হলে যে আর দূরে মনে হবে না। দুজনের কেউই আর কোনো কথা বলতে পারল না। একে অপরকে জড়িয়ে ধরেই বসে রইল। একটু পরেই শোনা গেল পাখির কিচিরমিচির। 50। গোসলের পর চুল মুছতে মুছতে মিশু রুমে এসে দেখল মেঘালয় এখনো ঘুমাচ্ছে। সারারাত জার্নি করে এসেছে, একটু ঘুমানো দরকার। মিনিট দুয়েক মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে থাকার পর মিশু এগিয়ে এসে বিছানায় বসল। ঘুমানোর সময় মেঘালয়ের শরীরটা অন্যরকম উষ্ণ হয়ে ওঠে। ওর উষ্ণ গলাটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। মিশু নিচু হয়ে এসে মেঘালয়ের গলায় হাত রাখা মাত্রই টের পেয়ে গেল মেঘ। ও জেগেই ছিল, তবুও চোখ মেলল না। চুপটি মেরে মিশুর স্পর্শকে অনুভব করার চেষ্টা করল। মিশু গলায় হাত রেখে আলতো করে ছুঁয়ে দিয়ে নিচু হয়ে এসে মেঘের কপালে ঠোঁট স্পর্শ করাল। এমন সময় মেঘালয় দুহাতে ঝাপটে ধরল ওকে। মিশু মুখটা তুলে মেঘালয়ের মুখের উপর হয়ে এল। দুপাশের ভেজা চুল মেঘালয়ের গলার উপর হেলে পড়েছে। মেঘালয় বলল, তোমাকে কোনো ড্রেসে সবচেয়ে সুন্দর লাগে জানো? না। কিসে? শাড়িতে। শাড়ি পরবা? নতুন শাড়ি কিনতে হবে। আজকে শপিংয়ে নিয়ে যাব। নতুন কয়েকটা ড্রেসও কিনতে হবে তোমার। তোমাকে যে ড্রেসে সবচেয়ে বেশি মানায় সেগুলো নিয়ে দিব। আচ্ছা। আমি তো জানতাম আমাকে সব ড্রেসেই মানায়। উহু। গায়ের রঙের সাথে ড্রেসে শ্যুট করার একটা ব্যাপার থাকে। আর হাইট ও ওয়েট অনুযায়ী কোনো জামাটা পরলে বেশি সুন্দর লাগবে সেটাই পরা উচিত, তাই না? আচ্ছা, আপনি এত কিছু জানেন কি করে? জানতে হয় রে পাগলি। সাধে কি মেয়েরা তোমার বরের জন্য পাগল হয়? খুব খারাপ। ছাড়ুন আমাকে। মেঘালয় এক হাতে মিশুর চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, সবসময় যে স্টাইলে চুল বাঁধো, মাঝে মাঝে একটু ভিন্নতা আনাও যায়। এতে একটা আলাদা লুক চলে আসবে। আপনি ফ্যাশন ডিজাইনার হলেন না কেন বলুন তো? বউয়ের ফ্যাশন ডিজাইনার হব বলে। হয়েছে। এবার ছাড়ুন, আর উঠে ফ্রেশ হয়ে আসুন দ্রুত। মেঘালয় মিশুকে আরো জোরে বুকের সাথে চেপে ধরে বলল, ছাড়ব না। আজকে সারাদিন শুয়ে থাকব। কথাটা বলেই মিশুকে টেনে বিছানায় তুলে নিল। কম্বলের ভিতরে টেনে নিয়ে বুকের সাথে চেপে ধরে রইল। মিশু এই মানুষটার সাথে পারে না কিছুতেই। শক্ত হাত দুটো দিয়ে মিশুকে এমনভাবে ধরে রইল যে মিশুর নড়াচড়া করার ও শক্তি রইল না। খুনসুটি চলতে লাগল দুজনাতে। সারাটা দিন শপিং, খাওয়া দাওয়া, দুষ্টুমি আর ঘোরাঘুরি করেই কাটল। রাত্রিবেলা হঠাৎ খবর এলো তন্ময়কে পুলিশ গ্রেফতার করেছে। যে ছেলেটা মিশুর উপর আক্রমণ করেছিল তাকে মারতে মারতে মরার মতো অবস্থা করে ফেলেছে তন্ময়। আর সেলিমকেও প্রচুর মেরেছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। কথাটা শুনেই বুকটা কেমন করে উঠল মিশুর। তন্ময়কে ছাড়ানোর জন্য ওকেই যেতে হবে, কারণ ওর যে এখন কেউই নেই।
আর মিশুকে সাক্ষী দিতে হবে সত্য ঘটনার। তবে ওদের এই করুণ অবস্থা করার কারণে মেঘালয় তন্ময়ের প্রতি অনেকটা সন্তুষ্ট। বারবার বলছিল এতদিনে কাজের কাজ করেছে ছেলেটা, এরকম প্রেমিকই তো দরকার। 51 শেষ অবধি আর কাউকেই যাওয়ার প্রয়োজন হল না। তন্ময়ের জামিনের ব্যবস্থা করেছেন মিশুর বাবা। গত কয়েকদিন আগে উপজেলা চেয়ারম্যান নিজেই সাক্ষী থেকে সরাসরি মন্ত্রণালয়ে অভিযোগ জানানো হল আসামিদের ব্যাপারে, ফলে ওই দুজনকেই পুলিশের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে আর তন্ময়ের জামিনের ব্যবস্থাও হয়ে গেছে। মাঝখানে কেটে গেছে 2 দিন। দুদিনে যেন দুজন মানুষ নতুন করে বুঝতে শিখেছে ভালোবাসার অনুভূতিগুলো কেমন হয়, একে অপরকে গভীরভাবে অনুভব করতেও শিখে গেছে। তন্ময়ের সাথে আর কোনোভাবেই যোগাযোগ করেনি মিশু। পুরনো অধ্যায় শেষ করে দিয়ে নতুন অধ্যায় পা ফেলেছে, অতীতের ধুলো ঝেড়ে ফেলে দিয়ে জীবনে নতুনভাবে প্রত্যাবর্তন দরকার। মেঘালয়ের উপযুক্ত করে নিজেকে গড়ে তোলার জন্য কঠোর শ্রম দিতে হচ্ছে। মেঘালয়ের অ্যাথলেটদের মতো বডি, ব্যায়ামপুষ্ট শরীর, মাসল দেখলেই বুকের হার্টবিট ধরাস করে বেড়ে যায়। মিশুও ব্যায়াম করা শুরু করে দিয়েছে। মিশু আগে চুল বাঁধতে পারত না, সবসময় অগোছালো হয়ে থাকত। এখন চেষ্টা করছে চুল সবসময় পরিপাটি করে রাখার, পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি থাকলে যেকোনো মেয়েকেই সুন্দর দেখায়। সবচেয়ে বড় পরিবর্তন আনতে হচ্ছে কথা বলার ক্ষেত্রে। মেঘালয় খুব সুন্দর করে কথা বলতে পারে, তার মতো করে কথা বলাও শিখতে হবে। দুজনই যেন অনুধাবন করতে পারে দুজন মিলে একটা পারফেক্ট জুটি। মিশু গ্রিন টি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, একটু পরপর চুমুক দিচ্ছে চায়ে। মেঘালয় বারান্দায় দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছে কিভাবে বারান্দা সাজাতে হবে। বিয়ের প্রোগ্রামের আর মাত্র কয়েকটা দিন বাকি। মিশুকে রেখে মোটেও আর ঢাকায় যেতে ইচ্ছে করছে না। মেঘালয় ভেবে রেখেছে বিয়ের একেবারে 2 দিন আগে ফিরলেই হবে। মুহূর্তের জন্যও মিশুকে আড়াল হতে দেয়া যাবে না। মিশু চায় চুমুক দিয়ে মেঘালয়ের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। মিশুর ভেজা গলা দেখে চমকে উঠল মেঘালয়। ভ্রু কুঁচকে ইশারায় বলল, কি হয়েছে? মিশু বেশ দূরেই দাঁড়িয়ে আছে। দূর থেকে চেঁচিয়ে বলল, একটানা 20 বার বুকডন ডান। মেঘালয় হেসে ইশারায় বলল, বাহ। মিশুর ঘর্মাক্ত কাঁধ ও গলা দেখে বুকের চিনচিনিটা বেড়ে যাচ্ছে মেঘালয়ের। ওয়েডিং প্ল্যানারকে বাকি কাজটা দ্রুত বুঝিয়ে দিয়ে মিশুর দিকে এগিয়ে এলো। মিশু চুলে বেনি করে সামনে বামপাশে এনে রেখেছে। মুখের দুপাশে বাঁকা চুল ঝুলছে। মুখটাও ঘেমে একাকার। ঘেমে গেলে মেয়েদেরকে কি যে অপূর্ব দেখায়। মিশু জিজ্ঞেস করল, কি দেখছেন? মেঘালয় বলল, তোমার স্বর্ণের লকেট আছে? না, আমার কাছে বিরক্তিকর লাগে ওসব। তুমি কি জানো তোমার ঘেমে যাওয়া গলায় একটা লকেট ঝুলতে দেখলে কত সুন্দর দেখাবে? আর চুলের নিচে কাঁধের উপর যখন চেইনটা লেপটে থাকবে, উফ অফ, ভাবতেই পারি না। মিশু মুচকি হেসে বলল, তাই বুঝি? ঠিক আছে, একটা বানাতে দিব। রুমে আসবে একটু? কেন? দরকার ছিল একটু। আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। মিশু চায়ের কাপ মেঘালয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি খান বাকিটা। মেঘালয় কাপটা নিয়ে ভালোভাবে খেয়াল করল মিশু কোনো জায়গায় চুমুক দিয়েছিল। সেখানে আলতো করে চুমুক দিল। তারপর বাঁকা চোখে তাকালো মিশুর দিকে। মিশু কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, কি? মেঘালয় বলল, তোমার অর্ধেক খেয়ে ফেলে রাখা চায় একটা আলাদা গন্ধ মিশে আছে। রিমিক ঝিমিক প্রেম আছে, চিনিক চিনিক ব্যথা আছে, 2 কবিতার লাইন আছে, ঠোঁট ছোঁয়ানো অনুভূতি আছে, ঘুমের আদর মেশানো ভালোবাসা আছে, আর আছে প্রেমস্বাদ যুক্ত মধু।
মিশু রীতিমতো মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখের পলকও পড়তে চাইছিল না। একটা চায়ের উপমাও কেউ এত সুন্দর করে দিতে পারে সেটা ওর জানা ছিল না। মুচকি হেসে বলল, দারুণ। কবিতা লেখা শুরু করে দিন। মেঘালয় চায়ের কাপে আরেকবার চুমুক দিয়ে বলল, আমার গলার স্বরে তোমার জন্য একটা স্বপ্নরাজ্য বুনে ফেলব। আঙুলের ভাঁজে অজস্র কাব্য রটাব। শুধু তুমি হৃদমোহিনী হয়ে থেকো। প্রাণখোলা হাসি শুরু করে দিল মিশু। মেঘালয় কবিতা লেখা শুরু করে দিয়েছে নাকি? হাসি থামানোর পর বলল, আমি মুখে পানি দিয়ে আসি। মেঘালয় বাধা দিয়ে বলল, না, ওভাবেই রুমে আসো। কেন? গা ঘেমে গেছে, মুখটা ধুয়ে আসি। মেঘালয় কানের কাছে মুখটা এনে ফিসফিস করে বলল, তোমার শরীর থেকে সমস্ত লবণাক্ততা দূর করে দিই। মিশু লাজুক স্বরে বলল, কিভাবে? আমি বিদ্যা জানি। কামড়ে খেয়ে ফেলব। আহা, যদি আপনি অসুস্থ হয়ে পড়েন? মেঘালয় আবারও ফিসফিস করে বলল, তখন তুমি আমার শরীর থেকে সমস্ত বিষ শুষে নিবা। শিউরে উঠল মিশু। এমনিতেই মেঘালয়ের কণ্ঠটা অসম্ভব মায়াবী আর সুন্দর। তার উপর এভাবে বললে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় না? হার্টবিট বেড়ে গেল হঠাৎ করেই। এত জোরে বিট হচ্ছে বোধহয় বারান্দায় বসে থাকা ওয়েডিং প্ল্যানারও শুনতে পারবে সেই বিটের শব্দ। ধুকপুক করছে বুকটা। প্রচণ্ড অস্থির লাগতে শুরু করেছে মিশুর। এক মুহূর্ত আর দাঁড়িয়ে থাকতে পারছে না। দ্রুত রুমে এসে দাঁড়াতেই মেঘালয় তাকিয়ে দুষ্টুমি হাসি দিল। মিশু রাগী রাগী চেহারায় তাকালো ওর দিকে। মেঘালয় এগিয়ে এসে দরজাটা লাগিয়ে দিয়ে কোলে তুলে নিল মিশুকে। মিশু দুহাতে মেঘালয়কে মারতে মারতে বলল, আপনি একটা খুব খারাপ। তাড়াতাড়ি ঢাকায় চলে যান তো। আমি যখন থাকব না, তখন কষ্ট হবে না? মিশু করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, অলক্ষণে কথা বলবেন না। ডাকলেন কেন? একটু আগে যেটা বলেছি সেটা আবার শুনতে ইচ্ছে করছে? মিশুর লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। মেঘালয়কে ঝাপটে ধরে বুকে মুখটা লুকাতে লুকাতে বলল, চুপ, একদম চুপ। হেসে উঠল মেঘালয়। মিশুকে বিছানায় জোরে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল ওর উপর। মিশু চোখ বুজে রেখেছে। লজ্জায় চোখ মেলতে পারছে না। মেঘালয় দুহাতে মিশুর মুখটা ধরে বলল, এই হৃদমোহিনী। মিশুর চোখে পানি। একই সাথে অনেক ধরনের অনুভূতি কাজ করছে। ও মৃদু গলায় বলল, আমার না কান্না পাচ্ছে। খুব সুখের মুহূর্তগুলোতে আমার বড্ড কান্না পায়। একটু কান্না করি? কাঁদো। তারপর তোমার চোখের জল। মিশু মেঘালয়ের ঠোঁটের উপর আঙুল রেখে বলল, আমি জানি। ওষ্ঠে তুলে নেবেন তাই তো? মেঘালয় হেসে বিছানার উপর উঠে বসল। মিশুকে টেনে নিয়ে নিজের কোলের উপর মিশুর মাথাটা নিয়ে চুলে হাত বুলাতে বুলাতে বলল, আমি যদি কিছুদিনের জন্য হারিয়ে যাই? মানে? যেখানেই যাবেন আমাকে সাথে নিয়ে যেতে হবে। যদি কখনো হারাই? মিশু রেগে বলল, একদম রহস্য করবেন না। এরকম ফাজলামি কখনো করবেন না। আমি পাগল হয়ে যাব আপনাকে হারালে। তোমার না তন্ময় আছে? মিশু রেগে দুটো মাইল লাগালো মেঘালয়ের বুকে। মেঘালয় বুকে হাত রেখে চেঁচিয়ে উঠল, এত জোর তোমার গায়ে? তো এরকম ফালতু কথাবার্তা আরেকবার বললে খুন করে ফেলব। কথাটা বলেই আবার নিজেই মেঘালয়ের বুকে হাত রেখে মালিশ করতে লাগল। মেঘালয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মিশুও নিচু হয়ে চোখ বরাবর তাকিয়ে আছে হা হয়ে। এই চোখ দুটো ভয়ঙ্কর, বড্ড ভয়ঙ্কর। কি যে মিশে আছে চোখে, সেই অর্ধেক ফেলে রাখা চায়ের মতো।
একসাথে অনেক কিছু। কিছুক্ষণ তাকিয়ে থাকলেই পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। ঘুমের আদর মেশানো ভালোবাসায় মাতাল হতে ইচ্ছে করে। মিশু মাথাটা নামিয়ে আনতে আনতে মেঘালয়ের মুখের কাছাকাছি চলে আসল। মেঘের মুখের উপর মিশুর নিঃশ্বাস পড়ছে। মেঘালয় দুহাতে মিশুর মুখটা ধরে কাছে টেনে আনার চেষ্টা করছে। হঠাৎ 52 হঠাৎ মায়ের গলা শুনতে পেল মিশু। মা এসে যে কথাটা বলে গেল সেটা শোনার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। তন্ময় সুইসাইড করার চেষ্টা করেছিল। এখন ওর শারীরিক অবস্থা ভয়াবহ খারাপ। জ্ঞান ফেরার পর থেকেই বারবার মিশুকে দেখতে চাইছে। তন্ময়ের পরিবারের কেউ বেঁচে নেই। আপনজন বলতেও কেউ নেই ওর। এমতাবস্থায় মিশুকে দেখতে চাইলে মিশু না গেলে ব্যাপারটা বাজে হয়ে যায়। একটা জীবনের মূল্য তো আছে। মিশু ও মেঘালয় একে অপরের মুখের দিকে তাকাল। চোখে চোখে কি বলে নিল বোঝা গেল না। উদ্ভ্রান্ত দৃষ্টি, দৃষ্টিতে কোনো ভাষা নেই। মেঘালয় বলতে চাইছে যেও না, আবার যাওয়া উচিত। এদিকে মিশুও বলতে চাইছে আমি যেতে চাই না, কিন্তু একবার যাওয়াটা দরকার। দুজনে দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর মেঘালয় বলল, চলো আমরা দুজনই যাই, দেখে আসি ওকে। শেষ পর্যন্ত মেঘালয়ের সিদ্ধান্তকেই মেনে নিল মিশু। দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়তে হলো ঢাকার উদ্দেশ্যে। মনটা কেমন কেমন করলেও স্বাভাবিক হওয়ার চেষ্টা করল মিশু। ভালোবাসার দিক থেকে নয় বরং মানবিক দিক থেকেই খারাপ লাগা কাজ করছে তন্ময়ের জন্য। তন্ময় না থাকলে একটা সময় ঠিকই ভুলে যাবে। কিন্তু আজ তন্ময়ের কিছু হয়ে গেলে সব সময় ব্যাপারটা মানসিক যন্ত্রণা দেবে। এরকম একটা মানুষ কিভাবে আত্মহত্যার চেষ্টা করতে পারে জানা নেই কারো। মেঘালয় সেদিন রাতে আসার সময় গাড়ি নিয়ে এসেছিল। ড্রাইভার এখনো থেকেই গেছেন। গাড়ি নিয়েই আজকে বেরিতে পড়তে হল। এত ঝামেলা আর ধকল কবে যে শেষ হবে কে জানে। একটার পর একটা ঝামেলা পিছু লেগেই থাকে। সব ঝামেলার পিছনে যদি ভালো কিছু থেকে থাকে তাহলে এরপর নিশ্চয়ই অনেক ভালো কিছুই অপেক্ষা করছে ওদের জন্য। মেঘালয়ের জীবনেও এরকম ঝামেলা প্রথম ঘটছে। মেঘালয়ের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে রইল মিশু। বুকের টিপটিপ শব্দটাকে শোনার চেষ্টা করল। মেঘালয় বলল, তুমি তো দিন দিন মারাত্মক সুন্দর হয়ে উঠছ। তন্ময়ের মাথাটাই খারাপ হয়ে যায় কিনা দেখো। কি যে বলো। অবশ্য এটাই হয়তো ঠিক। তোমরা পুরুষরা সৌন্দর্যের পূজারী। হ্যাঁ, কিন্তু শুধু শারীরিক সৌন্দর্য নয়, সব দিক থেকেই যে সুন্দর আমি তাকে রেসপেক্ট করি। ব্যক্তিত্ব সুন্দর হলেই একটা মানুষ সুন্দর। আমার ব্যক্তিত্ব তো অতটাও সুন্দর নয়, আমি তো নিতান্তই পাগলি একটা মেয়ে। যদি নিজেকে বদলাতে না পারি, তুমি কি আমাকে ছেড়ে যাবা? মেঘালয় মিশুর চুলে হাত বুলাতে বুলাতে বলল, ছেড়ে গেলে শুরুতেই যেতে পারতাম। যেহেতু ডিভোর্সের সুযোগ তুমি দিয়েছিলে। আচ্ছা, যদি আমরা ভুলেও কখনো আলাদা হয়ে যাই, একে অপরকে ডিভোর্স দিয়ে দিই, এরপর যদি নিজের ভুল বুঝতে পেরে আবার এক হতে চাই, তখন কি আবার বিয়ে করতে হবে? এসব বাজে কথা কেন বলছো? আহা বলো না। এরকম হতে পারে না। তাহসান মিথিলার ডিভোর্স হয়নি? ওরা বেস্ট একটা কাপল ছিল। আমাদের কখনো হবে না। অন্তত আমি সেটা হতে দিব না। একটা সময় আমার উপর তোমার বিরক্তি আসবে দেখো। ঠিকই চলে যাবে আমাকে একা রেখে। একদম চুপ। মায়ের শুরু করব নয়তো। মিশু চুপ করে গেল। মেঘালয়ের গলা ঝাপটে ধরে বসে রইল শান্ত হয়ে। আস্তে আস্তে হাতটা শিথিল করে দিল। গলা ছেড়ে দিয়ে চুপটি মেরে রইল। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না।
দুজনেই ঘুমিয়ে পড়ল আস্তে আস্তে। 53। তন্ময়কে দেখে ভেতরটা ছাদ করে উঠল মিশুর। ডাক্তার বলেছেন এরকমভাবে সুইসাইডের চেষ্টা করলে বেশিরভাগ সময় রোগী কোমায় চলে যায়। কেউ আবার একেবারে প্যারালাইজ রোগী হয়ে যায়। তন্ময় এখনো অনেকটা স্বাভাবিক আছে, সেটা সৌভাগ্য। মিশুকে দেখে ও আরেকটু স্বাভাবিক হয়ে গেছে। মেঘালয় পিছনে দাঁড়িয়ে আছে। মিশু তন্ময়ের বেডের কাছে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে তন্ময়ের দিকে। আর তন্ময় ফ্যালফ্যাল করে চেয়ে আছে মিশুর দিকে। চোখের পলকও পড়ছে না। মিশুর প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই যাচ্ছে ওর। মিশুকে ছাড়া থাকার কথাও কল্পনা করতে পারে না। সেজন্যই আজ মৃত্যুর রাস্তাটা বেছে নিয়েছে সে। গত কয়েকদিন যাবৎ ডিপ্রেশন আর প্রিয় মানুষগুলোকে হারানোর শোকে মাথা কাজ করছে না। এমন পরিস্থিতিতে পড়লে আত্মহত্যার পথটাকেই সহজ মনে হয়। মিশুর চোখে পানি। তন্ময় ইশারায় বলল হাতটা একবার ধরতে। কথা বলতে খুব কষ্ট হচ্ছে ওর। মিশু হাত বাড়িয়ে তন্ময়ের হাত স্পর্শ করল। সুখের আবেশে চোখ বুজে ফেলল তন্ময়। প্রিয় মানুষটা সামান্য হাত ধরলেই এত শান্তি লাগে। আগে কেন বুঝতে পারেনি নিজের ভুলটা? চোখ বন্ধ করে অনুভব করতে লাগল মিশুকে। মিশুর ছোট্ট পরীর মতো মুখটা বুকের ভেতর গাঁথা হয়ে গেছে। এই মেয়েটাকে ফিরিয়ে দেয়ার যন্ত্রণায় দগ্ধ হতে হতে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল ও। মিশু মানেই একটা ভালোবাসার নাম। মনে পড়ছে সেই রাতগুলোর কথা। প্রতি রাতে কাজ শেষ করে তন্ময় যখন ফোন দিত, রিসিভ করে ঘুম জড়ানো গলায় মিশু বলত, এরকম করলে তোমার সংসারে থাকব না। সব কাজ শেষ করার পর বুঝি মনে পড়ে? ঠিক আছে, রেখে দিচ্ছি তাহলে, তুমি ঘুমাও। মিশু তখন লাফিয়ে উঠে বলত, এই না না না, আমি তো মজা করছিলাম। তোমার জন্য একটা জীবন অপেক্ষা করতেও আমার কষ্ট নেই, কোনো অভিমান নেই। তন্ময় তখন ফিসফিস করে বলত, ভালোবাসি পাগলিটা। এই মেয়েটাকে চরম অপমান করে ফিরিয়ে দিয়েছে, তারপর বিপদেও ফেলে দিয়েছে। নিজেকে ক্ষমা করতে পারছে না কিছুতেই। কথাগুলো মনে করে আবারও শ্বাসকষ্ট শুরু হয়েছে তন্ময়ের। বুকটা জ্বালাপোড়া করছে। বারবার হাঁসফাঁস করতে লাগল। মিশু ওর হাতটা শক্ত করে ধরতে ধরতে অস্থির হয়ে উঠতে লাগল। চোখের সামনে কোনো মানুষ এভাবে শ্বাসকষ্টে হাঁসফাঁস করলে খারাপ লাগাটাই স্বাভাবিক। দেখলেই বুকটা কেমন করে ওঠে, যেন এই বুঝি গলাকাটা পশুর মতো ছটফট করতে করতে মানুষটা মরে যাবে। চোখ দিয়ে জল পড়তে লাগল মিশুর। নিজের অজান্তেই তন্ময়ের এই অবস্থা দেখে কাঁদতে লাগল। মেঘালয় পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছে। তন্ময়কে দেখে খারাপ লাগছে ঠিকই, কিন্তু মিশুকে তন্ময়ের জন্য কাঁদতে দেখে রাগে গা জ্বলে যাচ্ছে। ভালোবাসা এমন কেন? চরম বিপদের মুহূর্তগুলোতেও ভালোবাসা এক সেকেন্ডের জন্য প্রিয় মানুষটাকে অন্য কারো হতে দেয় না। ভালোবাসারা কি এমনি? শুধুমাত্র হাত ধরেছে দেখেই মেঘালয়ের কলিজা ছিঁড়ে যেতে চাইছে? এ দহন দেখা যায় না, গন্ধ পাওয়া যায় না, শুধু ভেতরটা জলে পুড়ে ছাই হয়ে যায়। মিশু তন্ময়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কষ্ট হচ্ছে খুব? তন্ময়ের শ্বাসকষ্ট আরও বেড়ে গেল। গলায় ফাঁস দেয়ার দাগটা খুব তীব্রভাবে দেখা যাচ্ছে। মেডিসিন লাগানো হয়েছে। দেখলেই বুকটা মোচড় দিয়ে ওঠে। তন্ময় মিশুর চোখের দিকে তাকিয়ে চোখে চোখে বোঝাতে চাইল, আমাকে মাফ করে দিও। ডাক্তারকে ডাকার জন্য চেম্বারের দিকে যেতে যেতে মেঘালয় মনে মনে একটা কথাই ভাবছিল, মিশু পাগলের মতো কাঁদছে। ওর কান্না দেখে মনে হচ্ছে মেয়েটা এখনো তন্ময়কে ভালোবাসে। তন্ময়ের চোখেও এখন মিশুর জন্য খাঁটি ভালোবাসা ফুটে উঠেছে।
তন্ময় তো নিজের ভুল বুঝতে পেরেছে, তাহলে কি মিশুকে ওর কাছেই রেখে যাওয়া উচিত? কিন্তু মিশুকে ছাড়া মেঘালয়ই বা বাঁচবে কি নিয়ে? ওদের অবস্থা দেখে ইচ্ছে করছে মিশুকে ছেড়ে দিই, ওরা সুখী হোক। কারণ যদি সত্যিই মিশু তন্ময়কেই ভালোবেসে থাকে, তাহলে মেঘালয়ের সাথে কখনো সুখী হতে পারবে না। কিন্তু মেঘালয় নিজেই তো এখন মিশুকে ছাড়ার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারে না। কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। 54। ডাক্তার এসে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল। তন্ময় গলাকাটা পশুর মতো ছটফট করছে। শারীরিক যন্ত্রণার সাথে মানসিক যন্ত্রণাও যুক্ত হয়েছে। মৃত্যুও হচ্ছে না, বাঁচার শান্তিও পাচ্ছে না। দুটোর মাঝামাঝি অবস্থায় পড়ে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তন্ময়ের কষ্ট দেখে মিশু পাগলের মতো কাঁদছে। মেঘালয় মিশুর হাতটা শক্ত করে ধরল। মিশুকে বাইরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, এমন সময় মিশু হাত ছাড়িয়ে নিয়ে তন্ময়ের পাশে গিয়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। ডাক্তারকে বারবার বলল, তন্ময় ভালো হয়ে যাবে তো? ওকে ভালো ওষুধ দিন না, যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কথাগুলো বলার সময় মিশুর চোখে মুখে যে মায়া ফুটে উঠেছিল সেটা দেখেই ভয় হচ্ছে মেঘালয়ের। একদিকে রাগও হচ্ছে, অন্যদিকে অসহ্য দহন। মিশু কেন কাঁদবে ওর জন্য? কাঁদলেও ও এতটা পাগল কেন হচ্ছে? ও কি জানে না মেঘালয়ের কষ্ট হয় অন্য কারো প্রতি ভালোবাসা দেখলে? তবুও রাগ সামলে নিশ্চুপ হয়ে রইল মেঘালয়। মিশু তন্ময়ের হাত শক্ত করে ধরে বসে রইল কিছুক্ষণ। ডাক্তারের সাথে তার চেম্বারে গিয়ে আলোচনা করল। তারপর আবারও এসে বেডের পাশে বসে রইল শান্ত হয়ে। মেঘালয় শুধু থ হয়ে দেখছে মিশুর কর্মকাণ্ড। তন্ময় একটু পরপর হাঁসফাঁস করে ওঠে। অ্যাজমা রোগীর মতো হাঁফাতে থাকে। মিশুর খুব কষ্ট হয় এটা দেখলে। পাগলের মতো কাঁদতে থাকে। মেঘালয় মিশুকে বুকের সাথে ঝাপটে ধরলে মিশু কাঁদতে কাঁদতে বলল, তন্ময় এমন করছে কেন? ওর বুঝি খুব কষ্ট হচ্ছে মেঘ? খুব কষ্ট হচ্ছে। তন্ময় কি মরে যাবে? বলতে বলতে মিশু মেঘালয়কে ঝাপটে ধরে শক্ত করে। মিশুর গলা শুনে মেঘালয়ের বুকটা ফেটে যায়। তবুও সহ্য করছে, চুপ করে। মেঘালয়ের কষ্টটা ঠিক বলে বোঝানো সম্ভব না। খারাপ লাগা, যন্ত্রণা, হিংসে, ভালোবাসা সবকিছুর অনুভূতি একই সাথে হানা দিচ্ছে। মিশুর মনে কি এখনো তন্ময়ের জন্য ভালোবাসা আছে? সেটাই তো মনে হচ্ছে। নয়তো এভাবে কেন কষ্ট পাবে? মেঘালয়ের মাথাটাই এলোমেলো হয়ে যাচ্ছে ভাবলে। একটা দিন হাসপাতালেই কাটালো ওরা। মিশু প্রত্যেকটা সেকেন্ড তন্ময়ের পাশে বসে রইল খুঁটির মতো। এমনকি কিছু খায়নি। মেঘালয় ওকে একা রেখে বাসায় যেতেও পারছে না। একবার মিশু নিজেই বলেছিল বাসায় গিয়ে গোসল করে খেয়ে দিয়ে রেস্ট নেয়ার জন্য। মেঘালয় অনিচ্ছা সত্ত্বেও বাসায় যাওয়ার জন্য বের হল। এভাবে চোখের সামনে নিজের স্ত্রীকে অন্যের জন্য ছটফট করতে দেখলে সহ্য করা যায় না। বাসায় গিয়ে অনেকক্ষণ শাওয়ারের নিচে বসে রইল। মাথাটা ঠান্ডা হচ্ছিল না কিছুতেই। গোসল সেরে রুমে এসে শার্ট পরে নিল। আম্মুকে বলে দিল ও বাটিতে খাবার তুলে দেওয়ার জন্য। খুব ক্ষুধা লাগলেও মিশুকে রেখে খেতে পারবে না ও। খাবার নিয়ে হাসপাতালে চলে এলো। রাত থেকে না খেয়ে আছে দুজনে। হাসপাতালে এসে মিশুকে খেতে বলামাত্রই মিশু বলল, আমার খাওয়ার রুচি নেই, রেখে দিন। মেঘালয় ঠান্ডা স্বরেই বলল, আমিও খাইনি, একসাথে খাবো বলে নিয়ে এলাম। আপনি খাননি কেন? প্রশ্ন শুনে মেজাজ চড়ে গেল মেঘালয়ের। প্রচণ্ড রাগে চোখে অগ্নিবর্ষণ হতে লাগল।
রাগটা কোনো মতে সামলে নিয়ে আচমকা খাবারের হটপট ট্রের উপর রেখে মিশুর হাতটা শক্ত করে ধরল। এরপর যেটা করল সেটা একেবারেই অকল্পনীয়। মাথায় রক্ত উঠে গেছে ওর। রাগ সামলাতে না পেরে মিশুর হাতটা নিয়ে তন্ময়ের হাতের উপর রেখে তন্ময়ের দিকে তাকিয়ে বলল, ও আসলে তোমাকেই ভালোবাসে। তোমার পাশে এই মুহূর্তে মিশুকেই প্রয়োজন। ওকে আগলে রেখো, আমি চলে যাই। মাথায় বাজ পড়ল মিশুর। আচমকা এরকম কথা শুনে থ হয়ে গেল। মেঘালয়ের চোখে মুখে এমনকি পুরো শরীরেই যেন রাগ ফেটে পড়ছে। অন্য কোনো ব্যাপার যতই সিরিয়াস হোক রাগ সামলানোর ক্ষমতা ওর আছে। কিন্তু ভালোবাসা এমনই এক জিনিস, হয় আমার হোক না হয় অন্য কারো হোক। কিন্তু আমার সাথে থেকেও অন্য কারো জন্য ছটফট করবে এটা সহ্য করা যায় না। রাগ সামাল দিতে খুব কষ্ট হচ্ছিল মেঘালয়ের। মিশুর দিকে একবার তাকিয়ে বলল, তোমার তো ভালোবাসা প্রয়োজন ছিল তাই না? তোমার ভালোবাসা পেয়ে গেছ। হোপফুলি খুব সুখী হবে। যে কোনো হেল্প লাগলে আমাকে বলো। ডিভোর্স চেয়েছিলে না? খুব দ্রুত তোমার ইচ্ছা পূরণ হবে। কথাটা বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না মেঘালয়। ছুটে বেরিয়ে এলো হসপিটাল থেকে। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে মিশুর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। মেঘালয় এটা কি করল? এভাবে ভুল বুঝল মেঘ। ডিভোর্স দেয়ার কথা মুখে আনল কিভাবে? সবকিছু এলোমেলো হয়ে যেতে শুরু করেছে মিশুর। একই অবস্থা মেঘালয়েরও। রাগের মাথায় মিশুকে তন্ময়ের কাছে রেখে গেল ঠিকই, কিন্তু গাড়িতে ওঠার পর থেকেই কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম হল। আত্মা ফেটে কান্না আসতে চাইছে। রাগের চোটে খুব জোরে গাড়ি ড্রাইভ করতে লাগল। মিশু দুহাতে নিজের মাথার চুল নিজেই টেনে টেনে ছিঁড়ছে। মেঘালয় ভুল বুঝে চলে গেল। কিন্তু সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হচ্ছে তন্ময়ের হাতে তুলে দিয়ে গেছে। এটা রীতিমতো অপমান। কিন্তু মেঘালয় নিজেও যে অপমানিত হয়েছে সেটাও বুঝতে পারছে মিশু। অনেকক্ষণ শান্ত হয়ে বসে থেকে মিশু চোখের পানি মুছল। তন্ময়ের কাছে এসে বলল, মেঘালয়ের আচরণে কিছু মনে করো না। ও একটু বেশি কষ্ট পেয়েছে। ওর জায়গায় তুমি থাকলে তুমিও কষ্ট পেতে। আমি চলে যাচ্ছি, আমি সত্যিই ওই মানুষটাকেই ভালোবাসি। আমার লাইফে আর কোনোভাবে আসার চেষ্টা করো না প্লিজ। আজকে হাতজোড় করে বলছি, আমার সাথে কখনো আর যোগাযোগ করো না। তুমি ভালো থেকো। সুস্থ হয়ে যাবে, টেনশন করো না। আসছি। কথাটা বলে একবার তন্ময়ের মুখের দিকে তাকিয়ে বের হয়ে এলো মিশু। নার্সকে ভালোভাবে বলে দিল তন্ময়ের ঠিকমতো সেবা করার জন্য। মনটা অনেক বিক্ষিপ্ত হয়ে আছে। মেঘালয়ের জন্য বড্ড কষ্ট হচ্ছে। মেঘালয়ের রেগে যাওয়াটা স্বাভাবিক ছিল। ভুলটা ভাঙিয়ে দিতে হবে ওর। দ্রুত শ্বশুরবাড়িতে চলে এলো মিশু। 55 শ্বশুরবাড়িতে ঢোকার মুহূর্তেই শাশুড়ির সামনে পড়ে গেল। হাসিমুখে মিশু জিজ্ঞেস করল, কেমন আছেন মা? কেমন রেখেছ? এসব কি শুরু করেছ তুমি? মিশু চমকে উঠে বলল, কি করেছি মা? মেঘ প্রচণ্ড রাগে বাসায় এসে দরজা লাগিয়ে দিল। আমাকে বলল সবকিছু শেষ করে দিয়ে এসেছি। মানে কি এসবের? মিশু মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উনি আমাকে ভুল বুঝেছেন। মা রেগে বললেন, শোনো, পরিষ্কার করে একটা কথা বলি। আগে তুমি কি ছিলে বা কি করে বেরিয়েছ সেটা তোমার ব্যাপার। আমাদের ফ্যামিলিতে থাকতে হলে আমাদের মতো করে থাকতে হবে। আমাদের একটা স্ট্যাটাস আছে, এটা মনে রাখা উচিত তোমার। তিক্ত কথাগুলো শুনতে শুনতে চোখ বন্ধ করে ফেলল মিশু। আবারও একই কথা, ফ্যামিলি স্ট্যাটাস।
এই একই কথা বলে তন্ময় ছেড়ে গিয়েছিল, আজকে আবারও সেই একই কথা। কিন্তু মিশুর অপরাধটা কি? মিশু বলল, আপনিও আমাকে ভুল বুঝছেন। মা বললেন, শোনো, তুমি হসপিটালে কি পরিমাণ পাগলামি করেছ আমি জানি। মেঘ বলেনি কিছু, তবে সব আমার কানে এসেছে। এই হসপিটালের প্রত্যেকটা ডক্টর মেঘালয়কে চেনে যে ওটা আমার ছেলে। ডাক্তারের কাছেও তুমি কান্নাকাটি করেছ। এতটা ইম্যাচিউর মেয়ে আমাদের ফ্যামিলির সাথে, ইনফ্যাক্ট আমার ছেলের সাথে যায় না। এরকম লেম কাজ করবে আর আমি সহ্য করব, এটা ভাবলে কি করে? এক পা ফেলার আগেও তোমাকে ভাবতে হবে তুমি কার ছেলের বউ। মিশু চোখ বন্ধ করে ফেলল। এসেছিল মেঘালয়ের ভুল ভাঙাতে, কিন্তু এখানে এসে নিজেই বারবার অপমানিত হচ্ছে। এই কথাগুলো যে কোনো মেয়ের জন্যই চরম অপমানের। মাটিটা যদি দুই ভাগ হয়ে যেত, ভেতরে ঢুকে পড়ত মিশু। চোখ ফেটে অশ্রু গড়াতে লাগল। মা আবারও বললেন, তোমার জন্য আমার ছেলে অনেক সাফার করেছে, বারবার অপমানিত হয়েছে, এমনকি আমাদের ফ্যামিলিটাকেও সোসাইটির কাছে আলোচিত বানিয়ে দিয়েছ। কি যে ঝামেলা হয়ে গেল একটার পর একটা। সবকিছুর পরও আমরা তোমাকে মেনে নিয়েছি। আমার ছেলের জন্য ওর মতোই একটা মেয়ে নিয়ে আসতাম। শুধুমাত্র ওর চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি বলেই তোমাকে নিজের মেয়ের মতো গ্রহণ করেছি। তার মানে এই নয় যে তুমি যা ইচ্ছে তাই করবে। সবকিছু ক্ষমা করলেও আমার ছেলেকে কষ্ট দিবে, সেটা আমি ক্ষমা করতে পারব না। হয় পুরোপুরি থাকো, নয়তো মেঘের লাইফ থেকে চলে যাও। মিশু ঢোক গিলে বলল, মা, আমি এসেছিলাম ওনার ভুলটা ভাঙাতে। এসেছিলাম সবসময়ের জন্য থাকতে। কিন্তু এখন কষ্ট হচ্ছে। আপনারা আমার গুণের জন্য আমাকে ভালোবাসেননি, আদর দেখিয়েছেন ছেলের ভালোবাসার পাত্রী বলে। সত্যিই কষ্ট হচ্ছে। ভেবেছিলাম আপনারা আমাকে নিজের সন্তানের মতো আপন করে নিয়েছেন, কিন্তু আজকে সত্যিটা জানলাম। আমার আচরণ আপনাদের ভালোবাসা অর্জন করতে পারেনি। আপনারা শুধুমাত্র ছেলের জন্যই আমাকে রেখেছেন। বারবার সবাই মিলে বুঝিয়ে দিচ্ছেন আমি আপনাদের কারোরই যোগ্য না। আপনার ছেলেরও না, আপনাদের পরিবারেরও না। আমি চলে যাব। এই অযোগ্য মেয়েটাকে কখনোই জোর করে ভালোবাসতে হবে না। আপনার ছেলে জোর করে মানিয়ে নিয়েছে, আপনারাও তাই। এই দয়া, এই করুণাগুলো আমি আর নিতে পারছি না। আপনাদেরকে অনেক বাজে পরিস্থিতিতে ফেলে দিয়েছি, এজন্য মাফ চাইছি। আমাকে মাফ করে দেবেন সবাই। আজ থেকে আপনার ছেলে, আপনারা সবাই কিংবা তন্ময় কেউই আর এই মেয়েটার মুখ দেখবে না। শেষবারের মতো একবার কথা বলতে দেবেন আপনার ছেলের সাথে? চলবে।